হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে ফরিদ ভাই। আরো একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব, সেটা হচ্ছে 5th সেমিস্টার হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। আজকে হচ্ছে প্রথম ক্লাস, ঠিক আছে? তো আমরা হচ্ছে ফাউন্ডেশন এর প্রথম অধ্যায় যেটা আছে, সেই প্রথম অধ্যায়ের বেসিক কিছু নিয়ে আলোচনা করব, এবং এই বেসিকগুলো হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে তোমাদের ম্যাথ কম থিওরি বেশি, ঠিক আছে? তো আমরা হচ্ছে ম্যাথগুলো খুব ভালোভাবে যদি বুঝি, তাহলে আমাদের হচ্ছে চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ভাইবার ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, এবং এগুলো খুব ভালো করে শিখতে হবে, ঠিক আছে? তো আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব ফাউন্ডেশনের প্রথম অধ্যায়ে, তো এই ফাউন্ডেশন বলতে আগে কি বোঝায় সেটাই হচ্ছে কি প্রথম অধ্যায়ে আলোচনা করেছে। তো আমরা এই টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো তোমরা খুব গুরুত্ব সহকারে ক্লাসটা দেখো, কারণ হচ্ছে ফাউন্ডেশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? সিভিল ডিপার্টমেন্টের একটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। তো ফাউন্ডেশন বলতে কি বোঝায় এটাকে বুঝতে হবে। ফাউন্ডেশন বলতে আমরা সাধারণত ভিত্তিকে বোঝাই। এখন ভিত্তি কি? ফাউন্ডেশন বলতে আমরা কি বুঝি? ভিত্তি। এখন ভিত্তি আবার অনেকেই বুঝি, আবার অনেকেই বুঝি না। ভিত্তি হচ্ছে কি কোনো একটা কাঠামো, কোনো একটা বিল্ডিং বা কোনো একটা স্ট্রাকচারের সর্বনিচে যে অবস্থানটা থাকে, সর্বনিচে বা যার উপরে হচ্ছে কি বিল্ডিংটা আমরা স্থাপন করি, ঠিক আছে, বা যার উপরে হচ্ছে কি বিল্ডিং এর বা একটি কাঠামোর সমস্ত লোড আরোপিত হয়, এবং যার মাধ্যমে কি হয়, একটা বিল্ডিং এর সমস্ত ওজন কি হয়, মাটিতে স্থানান্তর হয়, সেটাই হচ্ছে কি ভিত্তি, ঠিক আছে? সহজভাবে আমরা বলতে পারি যে ভিত্তি হচ্ছে যার উপর হচ্ছে কাঠামোর লোড আরোপিত হয়, এবং কি হয়, উক্ত আরোপিত লোড হচ্ছে কি হয়, ভূমিতে স্থানান্তর করে, সেটাই হচ্ছে ভিত্তি। এখন ভিত্তির আবার কি আছে, প্রকারভেদ আছে। তাহলে ভিত্তি আমরা জিনিসটা বুঝলাম, ঠিক আছে, যে ভিত্তি আমাদের কি সেটা আমরা বুঝলাম। এবার হচ্ছে যে ভিত্তি কত প্রকার বা কিভাবে কিভাবে আমরা ভিত্তি দিতে পারি। বিভিন্ন ধরনের কি রয়েছে, ভিত্তি বা ফাউন্ডেশন রয়েছে। এখন প্রথমত ভিত্তি হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি, এটা হচ্ছে অগভীর, এটা হচ্ছে অগভীর ভিত্তি, আর একটা হচ্ছে কি গভীর ভিত্তি, ঠিক আছে? তো এখন অগভীর ভিত্তি কি এবং গভীর ভিত্তি কি, ঠিক আছে? অগভীর ভিত্তি সাধারণত আমরা যেটা বলবো, যেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে কি, দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্য বা প্রস্থের যে অনুপাতটা আছে, এটা দৈর্ঘ্যটাও যতটুকু হবে প্রস্থটাও তার সমান হবে বা তার থেকে কম হবে, ঠিক আছে? এখন আমরা যদি এটা ফুটিং বিবেচনা করি, ধরে নিলাম এর প্রস্থ, এর দৈর্ঘ্য প্রস্থ এটা আছে, এর দৈর্ঘ্য আর প্রস্থ বা দৈর্ঘ্যের সাথে হচ্ছে গভীরতা, ঠিক আছে? এই দৈর্ঘ্য বা প্রস্থ আছে, যে এটা ধরলাম আমরা কত, মনে করলাম এটা আমাদের দেওয়া আছে হচ্ছে, প্রস্থটা দেওয়া আছে একটা ফুটিং এর 20, ঠিক আছে, বা একটা ভিত্তির দেওয়া আছে প্রস্থ 20। এখন হচ্ছে এর গভীরতাও ধরলাম কত, 20, ঠিক আছে? 20 বা তার থেকে কম, 15 16, ঠিক আছে? এরকম যদি হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, অগভীর ভিত্তি, ঠিক আছে? যার প্রস্থ হচ্ছে গভীরতার যার গভীরতা হচ্ছে কি প্রস্থের সমান বা কম, সেটাই হচ্ছে আমাদের কি অগভীর ভিত্তি। এবার হচ্ছে গভীর ভিত্তিটা ঠিক তার উল্টো একটা, গভীর ভিত্তিটা ঠিক তার উল্টো। গভীর ভিত্তি হচ্ছে কি, যে ভিত্তির হচ্ছে কি গভীরতা প্রস্থের তুলনায় অনেক অনেক বেশি, সেটাই হচ্ছে গভীর ভিত্তি। যেমন একটা ফুটিং বা একটা ভিত্তির আমরা যদি কি, ফুটিংটা এটা মনে করলাম কত, 20, কিন্তু গভীরতা নিচের দিকে এটা হচ্ছে 20, ধরে নিলাম 3 মিটার, 3 মিটার, ঠিক আছে? এটা প্রস্থ ধরলাম 3 মিটার। এখন এর গভীরতা 25 মিটার বা 30 মিটার বা 35 মিটার এরকম যদি হয়ে থাকে, তাহলে সেটাই হবে আমাদের কি গভীর ভিত্তি, ঠিক আছে? তো এখন অগভীর ভিত্তিরও আবার কি রয়েছে, প্রকারভেদ রয়েছে, এবং গভীর ভিত্তিরও প্রকারভেদ রয়েছে। আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এখন পর্যন্ত আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ভিত্তি, অগভীর ভিত্তি এবং গভীর ভিত্তি। এখন অগভীর ভিত্তি যে প্রকারভেদ, অগভীর ভিত্তি আবার কয় প্রকার? 4 প্রকার, ঠিক আছে? অগভীর ভিত্তি 4 প্রকার। একটা হচ্ছে কি স্প্রেড ফুটিং, দ্বিতীয় হচ্ছে কি স্ট্রাপ, স্ট্রাপ ফুটিং। সাধারণত অগভীর ভিত্তিকে ফুটিং দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তারপর হচ্ছে কি তোমার হচ্ছে স্ট্রাপ, স্ট্রাপ ফুটিং, তারপর হচ্ছে কম্বাইন্ড, কম্বাইন্ড ফুটিং, আর শেষে আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে ম্যাট বা
র্যাপিড র্যাপিড ম্যাট ভিত্তি, ঠিক আছে। এই চারটাই হচ্ছে কি অগভীর ভিত্তি। এখন হচ্ছে স্প্রেড ফুটিং যেটা আছে এটা কি, স্টাফ কি, কম্বাইন কি এবং ম্যাট কি, এটা এবার আমরা জানবো। তো সর্বপ্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি যে স্প্রেড ফুটিং কি। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে কি স্প্রেড স্প্রেড ফুটিংটা কি। স্প্রেড ফুটিংটা হচ্ছে কি যেটা হচ্ছে কি আমরা হচ্ছে অগভীর ভিত্তি নিয়ে আলোচনা করতেছি, গভীর ভিত্তি নাই, এটা এক মনে রাখো। মনে করো যে অগভীর ভিত্তি এখন নাই, আমরা গভীর ভিত্তি নাই, শুধু অগভীর ভিত্তি নিয়ে আলোচনা করতেছি। তাই এখন হচ্ছে স্প্রেড স্প্রেড ফুটিংটা হচ্ছে কি নিচের যে প্রস্থ আছে এটা কি হয় আস্তে আস্তে কমিয়ে কমিয়ে যে ফুটিংটা তোলা হয় বা যে ফাউন্ডেশনটা দেওয়া হয় সেটাই হচ্ছে কি আমাদের হচ্ছে কি স্প্রেড ফুটিং। যেমন একটু যদি আমি উদাহরণস্বরূপ দেখাই, মনে করলাম আমাদের নিচে এই যে এই ধরনের ফুটিংটা, স্প্রেড ফুটিং এর বৈশিষ্ট্য হচ্ছে সেটা কি হবে, ধাপে ধাপে ক্রমান্বয়ে শুরু হতে থাকবে। মনে করলাম প্রথমে হচ্ছে কি 30 ইঞ্চি গাঁথুনি, তারপর হচ্ছে এখানে কি 20 ইঞ্চি গাঁথুনি, তারপরে এখানে হচ্ছে 10 ইঞ্চি, তারপর হচ্ছে 5 ইঞ্চি গাঁথুনি। তাহলে এই যে দেখো নিচ থেকে আস্তে আস্তে কি উপরের দিকে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে কি ক্রমশ শুরু হচ্ছে, এই ক্রমশ শুরুটা হচ্ছে কি স্প্রেড ফুটিং, ঠিক আছে। এখন দ্বিতীয় হচ্ছে কি স্ট্রাপ ফুটিং, ঠিক আছে। স্ট্রাপ ফুটিং কি, স্ট্রাপ ফুটিং হচ্ছে যদি একটা ফুটিং এর সাথে আমরা আরেকটা ফুটিং কে যুক্ত করি, যদি একটা ফুটিং এর সাথে আরেকটা ফুটিং যুক্ত করি, সাধারণভাবে যদি আমরা দেখাই, ধরে নিলাম একটা ফুটিং এবং আরেকটা ফুটিং আমরা কি দ্বারা যুক্ত করব, বিম দ্বারা যুক্ত করব। ধরে নিলাম এখানে একটা ফুটিং, এখানে একটা ফুটিং, এখানে আরেকটা ফুটিং। তো এখানে একটা কি রয়েছে মাঝে কলাম আছে, এখানে মাঝে একটা কলাম আছে। তো এই কলামটা আমরা কি করব, একটা বিম দ্বারা কি করব, আবদ্ধ করব। এটা কি করব, বিম দ্বারা যুক্ত করব। এখানে একটা কলম এভাবে উপরে উঠবে, এখানেও একটা কলম কি হবে, উপরে উঠবে। এখন আমরা যদি এই দুইটা কলমকে কি করি, বিম দ্বারা কি করি, যুক্ত করে দেই, তাহলে সেটাই আমাদের হয়ে যাবে কি স্ট্রাপ ফুটিং, ঠিক আছে। সেটাই আমাদের হয়ে যাবে কি স্ট্রাপ ফুটিং। আবার এটা অনেক সময় কি হতে পারে, এখানেও হতে পারে যে মাঝ বরাবর না হয়েও সেটা কি হতে পারে, এই সাইডেও কি হতে পারে, ফুটিংটার বা কলমটার অবস্থান হতে পারে, ঠিক আছে। এগুলো হবে আবার হচ্ছে অনেকগুলো, যেমন স্প্রেড ফুটিং কখন হবে, স্টার ফুটিং কখন হবে, কম্বাইন্ড ফুটিং কখন দিব, ম্যাট বা র্যাপিড ভিত্তি কখন দিব, এগুলো আবার বিভিন্ন কারণ আছে, সেই কারণগুলো তোমরা একটু দেখে নিলেই বুঝতে পারবা, ঠিক আছে। এখন হচ্ছে স্টার ফুটিং গেল, এখন আমরা আলোচনা করব কম্বাইন্ড ফুটিং কি। এখন কম্বাইন্ড ফুটিংটা হচ্ছে কি, এখন কম্বাইনটা হচ্ছে যে দুইটা ফুটিং হচ্ছে একই সাথে থাকবে বা দুইটা কলম একই সাথে। এখন ধরে নিলাম কোনো একটা জায়গার হচ্ছে কি ভারবহন ক্ষমতা কম, কোনো একটা জায়গার ভারবহন ক্ষমতা কম। মনে করলাম যে আমার এখানে একটা কি দেওয়া ছিল, কলম দেওয়ার কথা, এখানে আরেকটা কলম দেওয়ার কথা, ঠিক আছে। তো এই যে মাঝের দূরত্ব, এই জায়গায় ভারবহন ক্ষমতাটা কিছুটা কম, যতটা আমার দরকার তার থেকেও কম। যদি এমনটা হয় তাহলে আমরা কি এখানে আলাদা ঢালাই এবং এখানে আলাদা কংক্রিট দিয়ে কি করব না, কাজ করব না। আমরা কি করব, এই দুইটাকে কি করব, এক জায়গায় আবদ্ধ করে নিব। এই যে এক জায়গায় করে নিলাম, এখানে একটা ফুটিং আর এখানে একটা ফুটিং, এটি হচ্ছে কি কম্বাইন ফুটিং, ঠিক আছে। এখানে একটা উপর দিয়ে কি উঠবে, কলাম উঠবে, এখানে একটা কি হবে, কলাম হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কি কম্বাইন ফুটিং। এবার আমরা শিখবো ম্যাট বা র্যাপিড ভিত্তি, ঠিক আছে। এখন ম্যাট বা র্যাপিড ভিত্তি কি, এখন ধরে নিলাম আমরা এমন একটা জায়গায় কি করব, কাঠামো স্থাপন করব, তো সেই জায়গাটার মাটির যে ভারবহন ক্ষমতা এটা অনেকটা কম, ঠিক আছে। আমাদের ধরে নাও তুলনা হচ্ছে আমাদের দরকার হচ্ছে 100 টন, সেখানে মাটির ভারবহন ক্ষমতা 60 বা 70 টন, আরো 30 টন দরকার। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে ম্যাট ভিত্তি দিলে হচ্ছে ভারবহন ক্ষমতা অনেকটাই বেশি হয়ে যায়। তো এই ম্যাট ভিত্তিটা হচ্ছে কেমন, যে ধরে নিলাম এখানে আমার একটা বাসার, এখানে একটা কলাম হবে, এখানে একটা কলাম হবে, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে কলাম, এরকম একটা বাড়ি, এরকম কলাম হবে। আমি দেখতেছি এই সমস্ত জায়গাগুলো যদি আমি কলাম দেই তাহলে কি হবে না, এই জায়গা যতটুকু আমার ভারবহন ক্ষমতা ততটুকু
ভারবহন ক্ষমতা নিতে পারবে না, বিল্ডিংটি ফেল করবে। তখন আমাদের কি হয়, এই সমস্ত ফুটিংটা কি হয় এক জায়গায় জুড়ে দেওয়া হয়, সমস্ত ফুটিংটা এক জায়গায় কি করা হয়, জুড়ে দেওয়া হয়। এই সমস্ত ফুটিংটা এক জায়গায় জুড়ে করে এই সম্পূর্ণ যে বেসটা আছে নিচের বেসটাই সম্পূর্ণ কি হয় কংক্রিট দিয়ে ঢালাই করা হয়। যদি কোনো ভিত্তির হচ্ছে বেসটা সম্পূর্ণ নিচটাই কি করা হয়, সম্পূর্ণ কলামগুলো একত্রে করে কি করা হয় বেসটা কংক্রিট দিয়ে ঢালাই করা হয়, তাহলে সেটাই হচ্ছে কি ম্যাট বা রেফের ভিত্তি। ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে অগভীর ভিত্তি নিয়ে আলোচনা করলাম। এবার আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে গভীর ভিত্তি। এবার আমরা হচ্ছে গভীর ভিত্তি নিয়ে জানবো যে আসলে গভীর ভিত্তিটা কি ধরনের হয়ে থাকে। তো গভীর ভিত্তি আমরা বলছি যার হচ্ছে কি গভীরতা প্রস্থের তুলনায় অনেক বেশি হয়ে থাকে, সেটাই হচ্ছে কি আমাদের গভীর ভিত্তি। এখন গভীর ভিত্তি দুই প্রকার, না সরি, গভীর ভিত্তি হচ্ছে তিন প্রকার। গভীর ভিত্তি কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে পাইল ভিত্তি, এটা হচ্ছে কি কফার ড্যাম, আর একটা হচ্ছে কেইশন। এই তিন প্রকারের গভীর ভিত্তি হয়ে থাকে। এখন পাইল কি, কভার ড্যাম কি, আর একটা হচ্ছে কেইশন কি, ঠিক আছে, এটা এখন জানার বিষয়। এখন পাইল, যেহেতু তোমরা পঞ্চম সেমিস্টার পাইল সম্পর্কে কিছুটা হলেও তোমাদের জ্ঞান রয়েছে, ঠিক আছে। পাইল এর আগেও তোমরা হচ্ছে কি ড্রয়িং এ আর্ট করছো, তারপর হচ্ছে এর আগে হচ্ছে ম্যাটেরিয়ালসে পাইল সম্পর্কে তোমাদের একটু ধারণা আছে। পাইল হচ্ছে, পাইলেরও আবার প্রকারভেদ আছে, পাইলেরও আবার প্রকার হয়। তো পাইল নিয়ে একটা তোমাদের কি অধ্যায় আছে যেখানে আমরা পাইল নিয়ে বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খানু ভাবে জানবো। তো পাইল শুধু এতটুকুই জানে রাখো হচ্ছে, সেটা হচ্ছে কি পাইল দুই ভাবে হতে পারে, সেটা হচ্ছে একটা কাস্ট ইন সিটু এবং হচ্ছে আর একটা হচ্ছে প্রিকাস্ট, ঠিক আছে। তো কাস্ট ইন সিটু পাইলটা হচ্ছে যেটা হচ্ছে কি তাৎক্ষণিক একটা জায়গায় গর্ত করে সেখানে কি হয় কংক্রিট এবং হচ্ছে কি লোহা আরসিসি দ্বারা কি করা হয় ঢালাই করা হয়, সেটা হচ্ছে কি তোমার হচ্ছে কাস্ট ইন সিটু। আর প্রিকাস্ট হচ্ছে কি অন্য একটি জায়গায় কি করা হয় পাইল কি করা হয় তৈরি করে কি করা হয় সেখান থেকে হচ্ছে কি কিউরিং করে তারপর হচ্ছে যে জায়গায় দরকার সেখানে এসে কি করা হয় পাইলিং করা হয়। তো পাইল বিষয়টা যদি আমরা আরেকটু বিস্তারিত জানি, তো পাইলের একটু চেহারাটা দেখি, পাইল আসলে কেমন হয়। পাইল আসলে দেখতে এমনটা হয়ে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে পাইলের ক্যাপ বা পাইল শু, ঠিক আছে। তো পাইল এমনটা দেখতে হয়, এখানে মাঝে কি থাকে লোহা থাকে, লোহার জালি থাকে, এটা সম্পূর্ণ কি হয় কংক্রিট দ্বারা আবদ্ধ হয়। তো এইটাকে কি করা হয় হ্যামারিং করে কি করা হয় মাটির ভিতরে ঢুকানো হয়। তোমাদের আশপাশে কোথাও যদি পাইল হয় তাহলে তোমরা অবশ্যই পাইলিং করা দেখবা, এটাতে অনেক জ্ঞান রয়েছে, বাস্তব অভিজ্ঞতা অর্জন হবে। তো এর উপরে হচ্ছে কি পাইলটি হ্যামারিং করে মাটির ভিতরে প্রবেশ করানো হয় প্রিকাস্ট পাইলে, ঠিক আছে। তো পাইল নিয়ে যখন পাইল অধ্যায়ে আমরা আলোচনা করব তখন বিস্তারিত এই পাইল সম্পর্কে জানবো, ঠিক আছে। তো পাইল সম্পর্কে এতটুকুই জানলাম, যেটা হচ্ছে কি একটা হচ্ছে উলম্ব হচ্ছে একটা স্ট্রাকচার যেটা হচ্ছে মাটির ভিতরে প্রবেশ করে মাটির ভারবহন ক্ষমতা অনেকাংশে বাড়ানো হয়, এবং বড় বড় বিল্ডিং গুলো হচ্ছে কি এই পাইলের মাধ্যমে করানো, ঠিক আছে। পাইল দিয়ে করলে কি হয় বিল্ডিং এর ভারবহন ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পেয়ে যায়। পাইল নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এখন হচ্ছে কভার ড্যাম, ঠিক আছে। কভার ড্যামটা কি এবং কেইশনটা কি? কভার ড্যাম এবং কেইশন দুইটা জিনিস একই, কিন্তু হয় একটা জিনিস স্থায়ী আর একটা জিনিস অস্থায়ী, ঠিক আছে। একটা জিনিস স্থায়ী আর একটা জিনিস অস্থায়ী। এখন হচ্ছে কেইশন এবং কভার ড্যাম দুইটা জিনিস একই ধরনের, শুধু একটু আলাদা। দুইটা জিনিস একই কিন্তু একটু আলাদা, সেটা হচ্ছে কভার ড্যাম হচ্ছে কি অস্থায়ী এবং হচ্ছে কেইশন স্থায়ী। ভালো করে একটু লক্ষ্য করো, কভার ড্যাম বললাম আমি কি অস্থায়ী, আর এটা হচ্ছে কি স্থায়ী। কোথায় অস্থায়ী আর কোথায় স্থায়ী এই বিষয়টা আমরা জানবো। আমরা যদি কি হয় বিভিন্ন ধরনের আমাদের যে সিভিল ইঞ্জিনিয়ারিং যে কাজগুলো রয়েছে কনস্ট্রাকশন কাজগুলো অনেক সময় কি হয় নালাতে হয়, অনেক সময় নদীর ভিতরে হয়, অনেক সময় হচ্ছে কি হয় তোমার হচ্ছে সমুদ্রের ভিতরে হয়। তো এই সমস্ত জায়গাগুলোতে কাজ করতে গেলে হচ্ছে কি তোমার হচ্ছে পানি থাকে, ঠিক আছে, পানি বা কাদা থাকে। তো এই সমস্ত জায়গাগুলো কি করা হয় আগে আবদ্ধ করে পানি অপসারণ করে সেখানে কাজ করা হয়। তো সেই যে বেষ্টনী তৈরি করা হয়
পানির মধ্যে কাজ করার জন্য, পানি নালা নদ নদীতে কাজ করার জন্য, পানিকে আবরুদ্ধ করার জন্য যে বেষ্টনী প্রদান করা হয়, তো এই বেষ্টনী দুই প্রকার হয়ে থাকে, একটা স্থায়ী একটা অস্থায়ী। স্থায়ী যেটা হচ্ছে কি কাজ করার পরও ওইভাবে থেকে যায়, ওটা আর তুলানো হয় না। আর অস্থায়ী যেটা হচ্ছে কি কাজ করার পরে সেটা তোলা হয়। তো এই যে কভার ড্যাম, এটা হচ্ছে একটা অস্থায়ী বেষ্টনী, যা কাজ করার পরে আবার কি হয়, তুলে নেওয়া হয়। আর এই কেশনটা কি হয়, কাজ করার পরে ওইভাবেই থেকে যায়। তাহলে আমরা এই কভার ড্যাম এবং কেশন বুঝলাম। কভার ড্যাম হচ্ছে কি, যে পানির ভিতরে কাজ করার জন্য, বিশেষ করে পানির ভিতরে বা পানির মাঝে কাজ করার জন্য যে এক ধরনের অস্থায়ী বেষ্টনী প্রদান করা হয় এবং কাজ শেষে সেটা কি হয়, উঠিয়ে নেওয়া হয়, সেটা হচ্ছে কি কভার ড্যাম। আর কেশন হচ্ছে কি পানির ভিতরে বা পানির মাঝে কাজ করার জন্য যে এক ধরনের কি বেষ্টনী প্রদান করা হয় পানিকে আটকে রাখার জন্য, সেটাই হচ্ছে কেশন, এবং এটা হচ্ছে কি স্থায়ীভাবে থেকে যায়। ঠিক আছে, আমরা আলোচনা একবার শেষ প্রান্তে এসেছি। আমাদের আরেকটা আলোচনা আছে, সেটা হচ্ছে কি লোড। আমরা কভার ড্যাম, কেশন, পাইল, গভীর ভিত্তি, ম্যাট ভিত্তি, কম্বাইন্ড এবং স্টাফ এগুলো আলোচনা করেছি। আমাদের আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে লোড। লোড, এই লোড জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। লোড বলতে আসলে কি বোঝায়, কোন একটা স্ট্রাকচারের উপর আগত যে ভার আপতিত হয়। এখন আমি এই হাতটা যদি স্ট্রাকচার করে আমি যদি এর উপরে ডাস্টারটা দিই, তাহলে এটাই এক ধরনের কি লোড। তো এই লোডেরও আবার কি রয়েছে, প্রকারভেদ রয়েছে। লোড সাধারণত আমরা কি করতে পারি, তিন ভাগে হচ্ছে, প্রধানত তিন ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে কি ডেড লোড, দুই নাম্বার হচ্ছে কি লাইভ লোড, আর তিন নাম্বার হচ্ছে কি প্রাকৃতিক বা এনভায়রনমেন্টাল লোড। ঠিক আছে, এই তিন ধরনের। প্রাকৃতিক লোডের ভিতরে রয়েছে মাটির চাপ, পানির চাপ, তারপর হচ্ছে তুষারক্রিয়া, তারপর হচ্ছে কি ভূকম্পন, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে প্রাকৃতিক লোডের ভিতরে আছে। ঠিক আছে, তো এখন ডেড লোড কি, লাইভ লোড কি। ঠিক আছে, ডেড লোডটা তোমাদের সহজভাবে বুঝাই। আমি এখানে আমার এই যে এখানে দেখতেছো পিছনে যে এই যে ওয়ালটা, ঠিক আছে, এই যে অল, ঠিক আছে, তো এই বিল্ডিং এর ক্ষেত্রে এই ওয়ালটাই হচ্ছে কি ডেড লোড। ঠিক আছে, ডেড লোডের সংজ্ঞাটা এমন যে কোনো কাঠামোর সেই স্ট্রাকচারকে ডেড লোড বলা হয়, যে স্ট্রাকচারে কি হয়, উক্ত জিনিসটাকে আর কি করা হয়, অপসারিত করা যায় না, হটানো যায় না, অপসারিত করা। এখন আমি কি এই দেওয়ালটা এখান থেকে অপসারিত করতে পারবো? পারবো না, কারণ এটা যদি হটাই তাহলে কি হবে, স্ট্রাকচারটাই ধ্বংস হয়ে যাবে। তো এই বিল্ডিংটার ক্ষেত্রে কি হবে, এই স্ট্রাকচার বা এই দেওয়ালটা হচ্ছে কি ডেড লোড। ঠিক আছে, ছাদটা হচ্ছে ডেড লোড। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কি ডেড লোড। জানালা ডেড লোড, কারণ জানালা তো অপসারণ করা যায় না, জানালা আমাকে রাখতে হবে। দরজা ডেড লোড। ঠিক আছে, এখন কথা হচ্ছে লাইভ লোড কি। লাইভ লোডটা হচ্ছে কি ডেড লোডের বিপরীত। সেটা হচ্ছে আমি যদি কি ছাদের উপরে থাকি, তাহলে আমি ছাদের উপরে কি একটা অস্থায়ী লোড, আমি আবার ছাদের উপর থেকে নিচে আসতে পারবো, সাইডে যেতে পারবো, ওই সাইডে যেতে পারবো। তার মানে আমি কি স্থানান্তরিত হচ্ছি, আমার লোডটা এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। তার মানে আমি হচ্ছে কি অস্থায়ী লোড, আর এই অস্থায়ী লোডটা হচ্ছে লাইভ লোড। ঠিক আছে, এখন আমি এখানে দাঁড়ায় আছি, এটা একটা লাইট লোড, আমি লাইভ লোড। আমি যে বোর্ডটা এখানে টাঙায় রাখছি, হোয়াইট বোর্ডটা, এটাও একটা হচ্ছে কি লাইভ লোড। আর প্রাকৃতিক লোডটা বললাম, অনেক সময় কি হয়, বিভিন্ন দেশে তুষার পড়ে, তো এই তুষার পড়ার কি পরিমাণ তুষার পড়তে পারে, সেটা একটা লাইভ লোড। তারপর হচ্ছে কি ভূমিকম্পন, এটাও হচ্ছে কি এক ধরনের প্রাকৃতিক লোড। এই সমস্ত লোডগুলো কি করা হয়, বিবেচনা করা হয়, কি বিবেচনা করে তোমার ডিজাইন করা হয়, এবং ডিজাইন করে কি হয়, স্ট্রাকচার গঠন করা হয়। তা আজকে আমরা ফাউন্ডেশনের এই প্রথম অধ্যায়ে যে সমস্ত আলোচনা করলাম, এই সমস্ত আলোচনা খুবই খুবই ইম্পর্টেন্ট, যা পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোতে খুব কাজ করবে। তা আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম।